আচ্ছা, আহ, আমার মনে হয় এখন একটু ঠিক হলো। তোমরা একটু যদি কাইন্ডলি আমাকে তোমাদের কমেন্টগুলো এবার আমি দেখতে পাচ্ছি। তো তোমরা যদি একটু কাইন্ডলি আমাকে জানাতে যে তোমরা আমার কথাগুলো এখন শুনতে পাচ্ছ কিনা। তোমাদের কমেন্টগুলো আমি এইমাত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, ইয়াসমিন সুলতান, ওয়ালাইকুম সালাম, এখন ঠিক আছে স্যার। অনামিকা দাস, নমস্কার স্যার। আচ্ছা, তোমাদের কোনো কমেন্ট আমি আচ্ছা ঠিক আছে। সোহেল রানা, ওয়ালাইকুম সালাম। সোহেল রানা, অল ক্লিয়ার স্যার। স্যার এখন ঠিক আছে। আরিয়ান সবুজ, নমস্কার স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো তো, উম, এখন তোমরা যারা যারা লাইভে আছো, তোমরা একটু সকলে একটু আমাকে জানাও দেখি যে তোমরা এখন কি সবকিছু শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক। এটা একটু কাইন্ডলি আমাকে জানাও, এখন এই মুহূর্ত থেকে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, এটা একটু জানাও আমাকে প্লিজ। কারণ এতক্ষণ থেকে সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আমি তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি ভিডিওটাও ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। বুঝতেই পারছিলাম না আসলে লাইভটা হচ্ছে কি হচ্ছে না, মানে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণেই খুব সম্ভবত সমস্যাটা হচ্ছিল। তো যাই হোক, এখন তোমরা একটু আমাকে জানাও সবাই যে এই মুহূর্ত থেকে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, বা সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, অনামিকা দাস ঋতু, অল ক্লিয়ার স্যার, 4 মিনিট আগে বলছো। আরিয়ান সবুজ, নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় আমি আছি যে অ্যাকচুয়ালি তোমরা এখন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, যদি আমাকে তোমরা একটু জানাতে, তাহলে আমার জন্য কিন্তু খুব ভালো হতো আর কি। হ্যাঁ, অবশ্যই তোমরা একটু আমাকে জানাও কাইন্ডলি যে এখন সবকিছু ঠিক আছে কিনা, অর্থাৎ তোমরা আমার কথাগুলো সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আমার মনে হয় তোমরা এখনো আমার কথাগুলো ঠিক মতো মনে হয় শুনতে পাচ্ছ না সম্ভবত, যার কারণে তোমাদের কোনো রিপ্লাই আমি পাচ্ছি না। আচ্ছা যাই হোক, যদি তোমরা শুনতে পাও সেটাও আমাকে একটু জানাও, আর যদি শুনতে না পাও সেটাও একটু জানাও। আমি ক্লাসটা আজকে শুরু করে দিই, কারণ অনেক সময় অলরেডি 8-9 মিনিট হয়ে গেছে। তো কোনো রকমের ক্লাস আমরা শুরু করতে পারিনি। তো আশা করছি সমস্যা আর হবে না। তো আজকের যেটা আমাদের আলোচনার বিষয়, অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ টাইটেল দেখি, তোমরা অলরেডি বুঝতে পারছো যে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ঠিক আছে? তো এই যে ডিজিটাল ব্যালেন্স, তো সাধারণত এখন তোমরা আহ, যে কোনো দোকানপাটে যে কোনো জায়গায় ওজন করতে গেলে বা ওজন পরিমাপের জন্য সাধারণত এই ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে। তোমরা লক্ষ্য করে দেখবে যে এই ডিজিটাল ব্যালেন্সগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে দশমিকের পর 2 ঘর পর্যন্ত ডিজিটাল ব্যালেন্স, হ্যাঁ, দশমিকের পর 2 ডিজিট যেটাকে বলা হচ্ছে, এবং দশমিকের পর 4 ডিজিট পর্যন্ত ডিজিটাল ব্যালেন্স। তো এখন এই ডিজিটাল ব্যালেন্সগুলো কি তোমাদেরকে আমি একটু দেখাই। তোমরা যদিও বা সকলেই জানো, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখাই যে অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যালেন্সগুলো কেমন, বা ডিজিটাল ব্যালেন্সগুলো আসলে কেমন হয় না হয়। হ্যাঁ, তো দেখো, এই যে এখানে তোমরা একটা ডিজিটাল ব্যালেন্স দেখতে পাচ্ছ, যে ডিজিটাল ব্যালেন্সটা এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে দশমিকের পর এখানে 4 ডিজিট পর্যন্ত। হ্যাঁ, দশমিকের পর এখানে 4 ডিজিট পর্যন্ত রয়েছে। তো আর একটা ডিজিটাল ব্যালেন্স আমরা দেখি, এখানে তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ যে দশমিকের পর এখানে 2 ডিজিট পর্যন্ত রয়েছে। তারপর আমরা আরো কিছু ডিজিটাল ব্যালেন্স দেখি, এখানে এক ধরনের ডিজিটাল ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ডিজিটাল ব্যালেন্সটা আপনার দশমিকের পর 4 ডিজিট পর্যন্ত রয়েছে। এবং এই ডিজিটাল ব্যালেন্সগুলো সাধারণত রসায়ন ল্যাবরেটরিতে যে ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে এরকম, অর্থাৎ কাঁচ দ্বারা আবদ্ধ থাকে, এবং তার ভেতরে যে বস্তুটিকে ওজন করতে হয় সেই বস্তুটিকে দিয়ে আমাদের ওজন করতে হয়, অর্থাৎ কাঁচের দরজা লাগিয়ে সেই বস্তুটিকে আমাদের ওজন করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এখন দেখো,
এই যে ডিজিটাল ব্যালেন্সগুলো, এই ডিজিটাল ব্যালেন্সগুলো অ্যাকচুয়ালি এই ডিজিটাল ব্যালেন্সগুলো কি, বা ডিজিটাল ব্যালেন্সগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয়, বা ভর নেওয়ার যে নিয়ম, এগুলো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিই। সেটি হচ্ছে যে কোনো রাসায়নিক উপাদান পরিমাপের ক্ষেত্রে এই ডিজিটাল ব্যালেন্সটা বর্তমানে অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে মাত্রিক বিশ্লেষণে প্রমাণ দ্রবণ প্রস্তুতির জন্য এই যন্ত্রের ব্যাপক ব্যবহার রয়েছে। তো অ্যাকচুয়ালি রসায়ন ল্যাবরেটরিতে তো এই যন্ত্রটি অবশ্যই অনেক ব্যবহার হচ্ছে। তার পাশাপাশি এখন আমাদের যে কোনো পণ্য সামগ্রীর দোকানে, কাঁচা বাজার, মাছ, মাংস, মুদিখানা বা যে কোনো দোকানে তোমরা দেখতে পাবে যে এই ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই ডিজিটাল ব্যালেন্সগুলোর একটা সুবিধা রয়েছে, সাধারণত এগুলো ব্যাটারি চালিত হয় অথবা সরাসরি বিদ্যুৎ দ্বারাও চালিত হতে পারে। তো সাধারণত পরিমাপের সূক্ষ্মতা, স্বল্প সময় ব্যয়, সহজ পরিচালনার জন্য এই ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করা হয়। 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। একে রাফ ভর নির্ণায়ক ব্যালেন্সও বলা হয়। কিন্তু খুবই সূক্ষ্ম পরিমাপ অর্থাৎ 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ বা 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপের জন্য সাধারণত 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়, যা আমরা একটু আগেই দেখলাম বা তোমরা এখনো দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আমাদের 4 ডিজিট, অর্থাৎ দশমিকের পর 4 ডিজিট পর্যন্ত এখানে সূক্ষ্মভাবে পরিমাপ নির্ণয় করা যায়। তো এখন এই যে এখানে এই ডিজিটাল ব্যালেন্সগুলোতে কিভাবে ভর নির্ণয় করা হয়, ঠিক আছে, এই ডিজিটাল ব্যালেন্সগুলোতে কিভাবে সূক্ষ্মভাবে ভরটা নির্ণয় করা সম্ভব হয়। তো সেটি হচ্ছে, ডিজিটাল ব্যালেন্সগুলো সাধারণত কাচের ঘেরাওযুক্ত একটি বক্সে থাকে। চলমান কাচের দেয়াল তুলে অন ফাংশনাল বাটনটা চাপ দিতে হবে। এটা হচ্ছে একটা অন ফাংশনাল বাটনটা আমাদের চাপ দিয়ে মেশিনটাকে অন করে নিতে হবে। এখন ব্যালেন্স ডিসপ্লেতে 0.00 অর্থাৎ 2 ডিজিটের ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে 0.00, তোমরা আমি দেখাই একটা তোমাদের, এই যে এরকম আমরা এই যে টেয়ার নামে একটা বাটন রয়েছে, এই বাটনটাতে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের এখানে একেবারে 00 হয়ে যাবে। তো এখন এরপরে এই 00 যখন মানটা হয়ে গেল, তখন এই যে মাঝখানে এই যে প্যানটা রয়েছে, এই প্যানের উপরে আমাদের যে নমুনাটা দেওয়ার প্রয়োজন হবে, খুব সূক্ষ্মভাবে সাধারণত এই নমুনার ছোট বিকার বা ওয়াশ গ্লাস বা মোমের আবরণযুক্ত ওয়াটারপ্রুফ কাগজ এখানে ব্যবহার করা হয়, এবং কাচের চলমান দেয়ালটি বন্ধ করে দেওয়া হয় এবং দৃশ্যমান স্থির ডিজিটটি খাতায় লিপিবদ্ধ করা হয়। এটা হচ্ছে যে থিওরিটিক্যাল যে হিসাব বিকাশগুলো। সাধারণত অতি সূক্ষ্ম ভর পরিমাপের জন্য এই নিয়মগুলো আমাদেরকে কিন্তু অনুসরণ করতে হবে। কিন্তু তুমি যদি 1 কেজি চাল বা 1 কেজি পটল বা 1 কেজি আলু পরিমাপের জন্য মুদি দোকান থেকে যদি এগুলো পরিমাপ করো, সাধারণত সেই জায়গাটাতে এতটা সূক্ষ্ম পরিমাপ করার প্রয়োজন হয় না, ঠিক আছে। এখন এই যে সূক্ষ্ম পরিমাপের নিয়মটা আমরা দেখলাম, এই সূক্ষ্ম পরিমাপের নিয়মটা আমাদের রসায়ন ল্যাবরেটরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন এখানে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল যে ব্যালেন্সগুলো রয়েছে, আমরা 2 ধরনের ডিজিটাল ব্যালেন্স দেখতে পেলাম। একটা হচ্ছে 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্স, আর একটা হচ্ছে 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স। তো এই যে ডিজিটাল ব্যালেন্সগুলোর সুবিধাটা কি, প্রথমে আসি আমরা সুবিধা নিয়ে। এটি সাধারণত ইলেকট্রনিক ডিভাইস, যার কারণে সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত ভর নির্ণয়ে খুবই স্বল্প সময়ের প্রয়োজন হয়। এরপরে আসি আমরা খুবই অল্প পরিমাণ, যেমন 0.1 মিলিগ্রাম নমুনার ভর নির্ণয়ের মাধ্যমে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ প্রস্তুত করা যায় এই ডিজিটাল ব্যালেন্সগুলোর সাহায্যে। তারপরে আসি আমরা মাইক্রো অ্যানালিটিক্যাল বিশ্লেষণের জন্য ব্যবহৃত দ্রবণ 4 ডিজিট ব্যালেন্সের মাধ্যমে ভর নির্ণয়ের মাধ্যমে তৈরি করা সম্ভব। তো এরপরে আমরা আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস আমাদের আগামী ক্লাসে। তো সেটি হচ্ছে আমাদের মাইক্রো অ্যানালিটিক্যাল এবং ম্যাক্রো অ্যানালিটিক্যাল। তো এই যে অ্যানালিটিক্যাল যে প্রসেসগুলো, এই অ্যানালিটিক্যাল প্রসেসগুলো আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ডিজিটাল ব্যালেন্সগুলো, এখানে বেশ কিছু বাটন রয়েছে, তবে আমাদের
সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের এই যে টেয়ার অপশনটা। সাধারণত এই টেয়ার বাটনটা চাপ দিয়ে দিলে আমাদের ব্যালেন্সটা একেবারে 0 হয়ে নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু সুবিধা জানলাম ডিজিটাল ব্যালেন্সের। এখন আমরা ডিজিটাল ব্যালেন্সের কিছু অসুবিধা জানি। অসুবিধাগুলোর মধ্যে প্রথমে রয়েছে আমাদের কি, যে এই মেশিনটাকে চালিত করতে বিদ্যুতের প্রয়োজন হয়, যার কারণে চার্জ সরবরাহ আমাদেরকে সবসময়ের জন্য নিশ্চিত করতে হয়। যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে এই মেশিনটিকে আমরা চালাতে পারি না। আচ্ছা, তাপমাত্রা অবশ্যই কক্ষ তাপমাত্রা হতে হবে এবং চলমান কাচের দেয়াল অবশ্যই বন্ধ করে কাজ করতে হবে। চলমান কাচের দেয়ালটি বন্ধ করে কাজ করতে হবে, কারণ যদি এখানে বাহির থেকে কোনো হাওয়া বাতাস যদি এই ওজন পরিমাপের সময় আসে, তাহলে সেক্ষেত্রে সামান্য একটু পার্থক্য হলে আমাদের এই রেজাল্টে, অর্থাৎ যে সূক্ষ্ম পরিমাপটা আমরা করতে যাচ্ছি, এই সূক্ষ্ম পরিমাপটা করা সম্ভব হবে না। এখন 4 ডিজিট ব্যালেন্সের ধারণ ক্ষমতার চেয়ে প্যানে বেশি ভরের নমুনা পাত্র যুক্ত করলে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে, এটি একটি বিষয়। এরপরে আসি আমরা যে ডিজিটাল ব্যালেন্সে ওজন নিতে গেলে ব্যক্তিগত ভুল বা পার্সোনাল ইরর এর কোনো আশঙ্কা নেই। সরাসরি ডিজিটাল রিডিং স্ক্রিন বা পর্দায় ভেসে ওঠে। সাধারণত এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সরাসরি ডিজিটাল রিডিং স্ক্রিনটা আমরা পর্দায় দেখতে পাই। আচ্ছা, এখন আমাদেরকে সতর্কতা জানতে হবে যে এখানে এই ডিজিটাল ব্যালেন্সে ওজন পরিমাপের জন্য কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। দেখো, উত্তপ্ত উপাদান পরিমাপ করা এখানে যাবে না। তারপর প্যানে ধারণ ক্ষমতার অতিরিক্ত ভর চাপানো যাবে না। ব্যালেন্সের ক্ষতি হয় এরকম উপাদান পরিমাপ করা যাবে না। তারপরে আসি আমরা, যদি ব্যালেন্স অন করার পর ডিসপ্লেতে 0.00 গ্রাম অর্থাৎ 2 ডিজিটের ক্ষেত্রে, আবার 0.0000 গ্রাম অর্থাৎ 4 ডিজিটের ক্ষেত্রে অন্য কোনো মান পাওয়া যায়, তবে পুনরায় টেয়ার বাটনটা চেপে আমাদেরকে নিউট্রাল করে নিতে হবে বা নিরপেক্ষ করে নিতে হবে। তারপর বস্তুটাকে, আমাদের যে কাঙ্ক্ষিত বস্তুটা রয়েছে পরিমাপ করার জন্য, সেই বস্তুটাকে আমাদের সেই প্যানের উপর তুলে দিয়ে, এই যে প্যানের উপর তুলে দিয়ে আমাদের আচ্ছা, এই যে কাচের যে ঘেরাও বক্সটা রয়েছে, এই দরজাটা লাগিয়ে দিয়ে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটিকে ওজন পরিমাপ করতে হবে। ঠিক আছে, দেখো বিষয়গুলো কিন্তু তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে স্যার বিষয়গুলো তো একেবারে সিম্পল, কিন্তু তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো সিম্পল হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই কথাগুলো না বললেও চলে, তারপরেও মনে হয়েছে যে আমার এই কথাগুলো তোমাদেরকে বললে তোমাদের উপকার হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমাদের কারো কোনো কমেন্ট আমি পাচ্ছি না, খুব সম্ভবত আবার কমেন্টগুলোকে পাওয়া যাচ্ছে না মনে হয়। তো তোমরা যদি একটু আমাকে রেসপন্স করতে যে তোমরা কি শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা, তাহলে মনে হয় লাইভটা কন্টিনিউ করাটা আমার জন্য সুবিধা হতো। তো তোমরা একটু যদি রেসপন্স করতে যে শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আসলে সমস্যাটা যে কি আমি তো নিজেও বুঝতে পারছি না। নেটের সমস্যা না কিসের সমস্যা আমি তো বুঝতেই পারছি না।